গোপালগঞ্জের 4 জনের মৃত্যু ঘটলো, আসলে 4 জন না, আজকে একজন মারা গেছে, 5 জন। জি, এনসিপির শোডাউন করতে গিয়ে এটা কতটা প্রয়োজন ছিল? এবং ওই প্রশ্নটা আমি আবারও করি যে এই শোডাউন করতে জনগণের ট্যাক্সের টাকা খরচ হলো 8 কোটি টাকা, বাংলাদেশ কি পেল? জি, ধন্যবাদ টিটো ভাই। তো আমি প্রথমেই যেটা মানে একদম পরিষ্কার করতে চাই আমার দর্শকদের কাছে, যে তারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এই 8 কোটি অ্যামাউন্ট আমি কোথা থেকে পেলাম? এই অ্যামাউন্টটা হচ্ছে যারা এই পুরো প্রজেক্টের সাথে জড়িত ছিল তাদের সাথেই আমরা কথা বলেছি এবং একটা এস্টিমেট বের করার চেষ্টা করেছি যে শেখ হাসিনাও যখন ওই সময়ে, শেখ হাসিনার আমলে যখন তিনি এরকম একটা নিরাপত্তা বহর নিয়ে ঢাকার বাইরে যেতেন তখন কি ধরনের খরচ পড়তো। তো তখনও প্রায় এরকম 4-5 কোটি টাকার মতো খরচ পড়তো। কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, শেখ হাসিনা তখন তো ওই বাহিনীর বহর বা এপিসি নিয়ে যেতেন না। তো তারা যেটা করেছে, আপনার এই যে এপিসি গুলো যে নিয়ে যেতে হয়েছে, এটার জন্য কিন্তু একটা আলাদা খরচ আছে। তো এই এপিসি বা এই যে পুরো সেনা বহর বা পুলিশের বহর, এই যে একটা মানে নিরাপত্তা বলয়ে তারা নিয়ে গিয়েছে ঢাকার বাইরে, এই জন্য কিন্তু আপনার একটা আলাদা খরচ রয়েছে। এটা কিন্তু অনেকে বোঝে না। তো এখন কথা হচ্ছে কি, এই যে 8 কোটি টাকা, এটা আমি ন্যূনতম একটা এস্টিমেট বের করেছি এবং আমি দেখেছি যে আরেকটা ভিডিওতে আপনার ওই মাসুদ কামাল তিনিও কিন্তু এই একই অ্যামাউন্ট বলেছেন যে প্রায় 8 কোটি টাকার মতো খরচ পড়েছে এই নিরাপত্তা বলয়টা তৈরি করার জন্য। দেখো, আমার কথা হচ্ছে একটা রাজনৈতিক দল যারা অনিবন্ধিত এবং যাদের এখনো মার্কা কিন্তু তারা পায়নি, তারা শাপলা প্রতীক চাচ্ছে কিন্তু এখনো তাদের ওই মার্কাও নির্ধারিত হয়নি। তো যাদের একটা মার্কা নির্ধারিত হয়নি, যারা অনিবন্ধিত, নিবন্ধনের জন্য মানে অ্যাপিল করেছে, সেই দলকে আপনি যখন রাষ্ট্রীয় ছত্রছায়ায় তাদেরকে যখন আপনি এপিসি দিয়ে গার্ড দিচ্ছেন, এত এত পুলিশ বা সেনা সদস্য দিয়ে প্রোটেকশন দিচ্ছেন, তখন কিন্তু একদম স্পষ্ট করেই প্রতীয়মান হয় যেটা আসলে সরকারি দল। এবং আরেকটা ভাবে প্রমাণিত হয় যে আপনি দেখেছেন যে কিছু উপদেষ্টা তো রয়েছে যারা এনসিপির সদস্য, মানে লিখিত সদস্য না, অলিখিত সদস্য। যেমন ধরুন আপনার আপনার যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি মুখে যতই বলেন যে তিনি এনসিপির সদস্য নন, কিন্তু আমরা তো জানি তিনি এনসিপির অন্যতম একজন নীতি নির্ধারক। মাহফুজ আলম, তিনি যতই বলেন আমি এনসিপির সাথে নেই, কিন্তু আমরা জানি তিনি এনসিপির লোক। তো এখন এই যে দুজন উপদেষ্টা, তারা এনসিপির সদস্য, এনসিপির প্রতি তাদের যে ভালোবাসা তারা ক্ষণে ক্ষণে সেটা প্রকাশ করে। এই যে গোপালগঞ্জে যে তারা গেল, তো এই সমাবেশটাকে মনিটর করার দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার, মিস্টার জাহাঙ্গীরের। আমরা কি দেখতে পেলাম? আমরা দেখলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন কোনোভাবেই কিন্তু এটা তার মন্ত্রণালয়ের দায়িত্বে নয়। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে মন্ত্রণালয়গুলো চালান, সেই মন্ত্রণালয়ের সাথে কোনোভাবেই কিন্তু এই বিষয়টা যায় না। অর্থাৎ তিনি কোনোভাবেই তার পছন্দের রাজনৈতিক দল এনসিপির সমাবেশটাতে কি হচ্ছে এটা মনিটর করার দায়িত্ব কিন্তু তার নয়। তাকে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় উপদেষ্টা করা হয়েছে ওইটা দেখার জন্য না, ওইটা দেখার জন্য আলাদা লোক রয়েছেন, জাহাঙ্গীর সাহেব রয়েছেন। এটা জাহাঙ্গীর সাহেবের মন্ত্রণালয়ের কাজ। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এটা মনিটর করছেন। এ থেকে প্রমাণিত হয়ে গেল যে আসলে এখানে যে এটা যে একটা সরকার নামে যে একটা তামাশা চলছে যে দেশ ও জাতির সাথে, যে আপনি একই সাথে আপনি উপদেষ্টা আবার একই সাথে একটা রাজনৈতিক দলের অন্যতম নীতি নির্ধারক। এখন এই যে এই পার্সিয়ালিটি তারা করছেন বা এই যে একটা বায়াসড ওয়েতে তারা যে দেশ চালাচ্ছে, দল চালাচ্ছে, এ থেকেই কিন্তু আসলে এই দলটার ভবিষ্যৎ কি হতে পারে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। আর এই যে রাষ্ট্রের যে 8 কোটি টাকা খরচ করে তাদেরকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এটার হিসাব তাদেরকে কিন্তু একসময় দিতে হবে। এখন তারা ক্ষমতাসীন দল, তারা ভাবছে যে আমরা যা ইচ্ছা তাই করব। এটা তো ওই শেখ হাসিনাও ভেবেছিল যে যা ইচ্ছা তাই করব। কিন্তু এই স্বেচ্ছাচারিতার পরিণাম কি হয় এটা তো আমরা দেখেছি। আমার দুঃখ লাগে কোনটা, যে শেখ হাসিনার পরিণতি দেখেও তারা আসলে শিখতে পারলো না, বরঞ্চ তারা দেখা যাচ্ছে শেখ হাসিনা হওয়ার চেষ্টা করছে। অতিমাত্রায় শেখ হাসিনা হওয়ার একটা প্রচেষ্টা তারা করছে, যে শেখ হাসিনা যা যা বাজে দৃষ্টান্ত রেখেছিল ওই দৃষ্টান্তগুলো তারাও রাখতে চাচ্ছে। এবং এই যে তারা যে বলছে যে মুজিববাদের একটা কবর তারা রচনা করবে, আমার প্রশ্ন হচ্ছে মুজিববাদের কি কোনো অস্তিত্ব আছে? মুজিববাদ কি জিনিস? মুজিববাদ তো ওই মুজিবের আমলেই তো মুজিববাদ বলতে কিছু ছিল না, মুজিববাদ বলে তো কিছু ছিল না ওই সময়। আর এখন এই এটা একটা ভুয়া একটা জিনিস। হ্যাঁ, তো এখন তারা বলে মুজিববাদের কবর রচনা করবে। আর সবচেয়ে মজা লাগে কি টিটো ভাই, যেই সার্জিস আলম আপনার 2024 সালেও ছাত্রলীগ করতো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতো, রাতারাতি আপনি 2-3 মাসের একটা আন্দোলন করে
এখন আপনি বলেন মুজিবের এই করব সেই করব, মুজিবের 14 গোষ্ঠী বাজে, আর সারা জীবন সার্জিসদের রাজনীতি ছিল এই মুজিবের বন্দনা করা, তাই না? আমার কথা হচ্ছে কি, এই সার্জিস বা এরা যতই এখন অ্যান্টাই আওয়ামী লীগ হিসেবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করুক না কেন, এরা একসময় কতটা ছাত্রলীগের সুবিধাভোগী ছিল বা বেনিফিশিয়ারি ছিল, এটা তো তাদের অতীত বক্তব্যগুলো দেখলেই আমরা প্রমাণ পেয়ে যাই। এখন তারা যদি নিজেদেরকে ওই নুরুল হক নূরের সাথে তুলনা করতে যায়, তারা পারবে না। কারণ নুরুল হক নূর কিন্তু শেখ হাসিনাকে বলেছিল শেখ হাসিনার সাথে সে তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পায়। নুরুল হক নূর একসময় ছাত্রলীগ করতো, কিন্তু পরবর্তীতে এই নুরুল হক নূর কিন্তু হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, মার খেয়েছে, মাথা ফেটে গেছে। এবং সর্বশেষ নুরুল হক নূর যখন এই যে কোটা আন্দোলন হলো, তখন তাকে যখন গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলো, কোর্টে তোলা হচ্ছিল, ওই সময় নুরুল হক নূর বলেছে যে এটা 90% পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দেন, চলে যাবে। তো এখন আপনি নুরুল হক নূরকে কখনোই বলতে পারবেন না যে নুরুল হক নূর সে তো একসময় আওয়ামী লীগ করতো, বা সে তো শেখ হাসিনার মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি দেখেছিল। নুরুল হক নূরের চ্যাপ্টারটা ডিফারেন্ট। কিন্তু এই সার্জিস বা হাস আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এদের কন্ট্রিবিউশন কি ছিল হাসিনার সময়? আপনি হিসাব করুন। সারা জীবন যারা মুজিবের বন্দনা করে গেছে, সারা জীবন যারা আওয়ামী লীগের রাজনীতি করে গেছে, সারা জীবন যারা ছাত্রলীগের রাজনীতি করে গেছে, তারা হঠাৎ করে 2 মাসের আন্দোলন করে এখন হিরো হওয়ার চেষ্টা করতেছে, এবং এখন তারা অতিরিক্ত মুজিবের প্রতি বিদ্বেষ দেখা প্রমাণ করতে চাচ্ছে যে আমরা আওয়ামী লীগকে কতটা ঘৃণা করি, তোমরা দেখো দেখো দেখো। তো এখন এগুলো তো আমরা বুঝি, আসলে এগুলি তো নাটক। এখন যে অতিমাত্রায় আওয়ামী লীগের প্রতি ঘৃণা, মানে এটা হচ্ছে তাদের রাজনীতির পুঁজি। তাদের এই রাজনীতির মূল পুঁজিটাই হচ্ছে যে আমাকে অতিমাত্রায় মুজিবের বিরুদ্ধে ঘৃণাটা জাহির করতে হবে, তাহলে হয়তো আমি জনগণের ভালোবাসা পাবো। তো এখন এই ভালোবাসা পেতে গিয়ে তারা যেটা করছে, তারা 5টা লোকের কিন্তু প্রাণ কেড়ে নিল। অর্থাৎ আপনি বলতে পারেন যে হ্যাঁ, তারাও তো আক্রমণ করেছে, এবং এই ফ্যাসিস্টের দোসররা, তারা হাসিনা পালায় যাওয়ার 11 মাস পরেও এই আস্ফালন দেখাবার সাহস কোথা থেকে পায়, তারা কোথা থেকে আক্রমণ করার সাহস পায়? তো তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছে, আপনি এটা এভাবে বলতে পারেন। আবার এট দ্য সেম টাইম আপনি এভাবে বলতে পারেন যে তাদের প্রতি যেটা করা হয়েছে সেটাও তো অন্যায়। কারণ আপনি ওখানে গেলেন কেন? আপনি কেন বললেন মার্চ টু গোপালগঞ্জ আপনি করতে যাবেন? গোপালগঞ্জের লোক তো আর বলে নাই আমরা মার্চ টু ঢাকা করব, আমরা মার্চ টু ঢাকায় এসে আমরা এখানে আক্রমণ করব, তা তো না। আপনারাই গেলেন, আপনারাই উস্কানি মারলেন, তারপরে আক্রান্ত হলেন, তারপর আপনারা আর্মি দিয়ে, পুলিশ দিয়ে তাদেরকে আক্রান্ত করলেন, এখন ওখানে কারফিউ দিয়ে রাখলেন, তারপর পুরো এলাকাটাকে পুরুষ শূন্য করলেন। এই যে একটু আগে টিটো ভাই একটা ছবি দেখাচ্ছিলেন, যে কারফিউর ভেতরে একজন ভদ্রলোক, তিনি তার সন্তানের জন্য দুধ কিনতে বের হয়েছিলেন, তাকে এভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তার সন্তান কোলে। আপনি দেখেন, হ্যাঁ এই লোকটা আওয়ামী লীগ করে, এই লোকটা স্বৈরাচারের দোসর, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে দিন শেষে সেও তো একটা মানুষ। এখন এই যে একটা মানুষের প্রতি যে অমানবিকতা আপনি দেখাচ্ছেন, এখন এই লোকের পক্ষে আমি 2টা কথা বললে আমাকে বলবে নাজমুল সাকিব তুমি তো সফট আওয়ামী লীগার, বা তুমি তো স্বৈরাচারের দোসর, হাসিনার ফ্যাসিজম কি তুমি দেখো নাই? তাহলে হাসিনার লোকের প্রতি তোমার এত মায়া কেন? আমার কথা হচ্ছে ভাই, আমার মায়া মহব্বত সবার প্রতি থাকতে হবে। যদি আমি ওই প্রকৃতপক্ষে যদি আমি নিজেকে মনে করে থাকি যে আমি মানবাধিকার কর্মী, বা আমি মানুষের অধিকারের পক্ষে কথা বলবো, তো সেই মানুষটা যদি আমার রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে থাকে, আমি তার অধিকারের পক্ষেও কথা বলবো। আমি যখন দেখবো যে তার অধিকারটাকে আপনি বুটের চাপায় কেড়ে নিতে চাচ্ছেন, আমি যখন দেখবো যে তার সন্তানের জন্য, শিশু সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে তিনি আক্রান্ত হচ্ছেন, আপনি তাকে জনমানব শূন্য করে দিচ্ছেন পুরো এলাকাটাকে, এবং আপনি তাকে গ্রেপ্তার করছেন, আপনি আপনার ক্ষমতা আছে বলে আপনি এখন ক্ষমতা অপপ্রয়োগ করছেন। আমরা তো এই ক্ষমতা অপপ্রয়োগ করতে হাসিনাকে দেখেছিলাম, ফ্যাসিস্ট হাসিনা, সে কিভাবে অমানবিক ওয়েতে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বাচ্চাকে হত্যা করেছে। এখন আপনি যদি সেই হাসিনার স্টাইলে হাসিনার লোকদের উপরে যদি বর্বরতা চালান, তাহলে আপনার সাথে আর হাসিনার সাথে পার্থক্য কি থাকলো? আমরা তো একটা সুন্দর বাংলাদেশ চাচ্ছিলাম, যে বাংলাদেশে আমরা হাসিনার মতো দৃষ্টান্ত আমরা রাখবো না, কিন্তু আপনারা তো সেই দৃষ্টান্তগুলোই রাখতেছেন। এবং সবচেয়ে মজার বিষয় কি, তারা চাচ্ছে কি যে শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব তারা শেষ করে দিবে, দিয়ে তারা নতুন বাংলাদেশ গড়বে। তো আমার কথা হচ্ছে যে ভাই, তোমরা যার আদর্শে দীক্ষিত হয়ে শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব ধ্বংস করতে চাও, আমি তোমাদেরকে অনুরোধ করব, তার লেখা বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ, পিনাকি ভট্টাচার্যের লেখা যে বইটা আছে, সেই বইটা আমি এই এনসিপির লোকদেরকে একটু পড়তে আহ্বান করব। পিনাকি ভট্টাচার্য অত্যন্ত চমৎকার একজন লেখক, এবং লেখক হিসেবে তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশ সেই বইতে শেখ মুজিবুর রহমানকে একদম অ্যাকুরেট ভাবে তিনি পোর্ট্রে করেছেন। তো যারা আজকে কথায় কথায় শেখ মুজিবুর রহমানকে গালাগালি করছে এনসিপির লোকরা, আমি তাদেরকে বলবো যে তোমরা তোমাদের আদর্শিক পিতা এই পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা একটু পড়ো, একটু পড়াশোনা করতে হবে, যে এই বইতে পিনাকি ভট্টাচার্য
শেখ মুজিব সম্পর্কে কি লিখেছেন। টিটো ভাই, এই বইয়ের প্রথম 100 পৃষ্ঠাতে আপনি দেখবেন শেখ মুজিবুর রহমানকে একটা মহামানব হিসেবে পোর্ট্রে করেছেন পিনাকি ভট্টাচার্য, এবং একদম ঠিক কাজটাই করেছেন। আপনি শেখ মুজিবুর রহমানকে নানা ধরনের সমালোচনা করতে পারেন, কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবের অবদানকে আপনি কোনোভাবেই খাটো করতে পারবেন না। কোন এখন অবস্থাতে বা- খারাপ হবে না। এখন 72 থেকে 75 শেখ মুজিবুর রহমান একটা দানব হয়ে গিয়েছিলেন। 72 থেকে 75 শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার হরণ করেছিলেন, তিনি বাকশাল কায়েম করেছিলেন। ওই মুজিবকে আমরা ঘৃণা করি, কিন্তু আপনি 71-এর আগের যে মুজিব, মানুষের অধিকারের পক্ষে যে কথা বলেছে সেই মুজিবকে আপনি যদি খাটো করেন, তাহলে আপনি আপনার জন্মকে, আপনার অস্তিত্বকে অস্বীকার করছেন, আপনি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করছেন। তো আমি বলবো, আপনারা ওই পিনাকি ভট্টাচার্যের বইটাই পড়েন না, সেই বইটাই দেখেন না যে কিভাবে শেখ মুজিবুর রহমানকে গ্লোরিফাই করা হয়েছে। তো এই ইতিহাসের এই পড়াশোনাগুলো করা উচিত আমাদের, আসলে এই ইতিহাস ভিত্তিক বইগুলো পড়াশোনা করা উচিত। আপনারা আজকে যে পিনাকি ভট্টাচার্যের কথায় আপনারা উস্কানিমূলক কথাবার্তা বলছেন, শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব ধ্বংস করে ফেলতে চাচ্ছেন, তারা ওই পিনাকি ভট্টাচার্যের বইটাই পড়েন না দয়া করে। ওই বইটা পড়লে আপনারা জানতে পারবেন যে শেখ মুজিবুর রহমানের অবদান কি ছিল 71 সালে বা তার আগে দিয়ে। তো আমি তাদেরকে ওইটাই বলবো যে আপনারা একটু পড়াশোনা করুন, একটু বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। আর এই যে একটা সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, তো এই সহিংসতাটা তারা কেন করছেন এই এনসিপির লোকরা? সাকিব, আমি ওই জায়গাটা একটু বলতে চাই। শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার অর্থই হচ্ছে আপনি মানে একদম পরিষ্কার করে বলতে চাই আপনি স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করছেন। আপনি আমাদের 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 স্বাধীনতাকে অস্বীকার করা হবে। সো এটা যারা বলবে, আমার মনে হয় যে ওই মানে কৌশলগত কারণেই তারা স্বাধীনতাকে অস্বীকার করে। হ্যাঁ, আমাদের 71 সালকে এই আর এমন মুক্তিযুদ্ধকে- একটা সময় আমরা বসবাস করছি টিটো ভাই, যে আপনি শেখ মুজিবুর রহমানের পক্ষে দুইটা কথা বললে আপনারে বলবে তুমি স্বৈরাচারের দোসর, তুমি ফ্যাসিস্টের দালাল। তো এই যে একটা ট্যাগের রাজনীতি, যেটা আমি হাসিনার আমলে দেখতাম, যে আপনি একটা ন্যায়ের পক্ষে কথা বললে আপনারে বলতো আপনি তো বিএনপি জামাতের দোসর। এখন এরা বানাই দিতেছে আপনারে আপনি হাসিনার দোসর। আপনি ন্যায়ের পক্ষে কথা বললে যদি এই ট্যাগ মারতে হয়, এই ট্যাগের রাজনীতি ওরা হাসিনার থেকে শিখছে, এখন ওইটা এখন যারে তারে তারা মারতেছে। তো এটা ভেরি মানে একটা মানে কি বলবো, আমাদের জন্য একটা ডিস্টার্বিং একটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি। আমরা এই রাজনীতি চাই নাই, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম, এবং এই নতুন এই ছেলেদের হাত ধরে আমরা চেয়েছিলাম, কিন্তু আজকে তারা যায় দৃষ্টান্তগুলো রাখছে, এটা অত্যন্ত দুঃখজনক।